আজকে বাসন না করতে পারলে আমি কিন্তু মদ খাওয়া ছেড়ে দেবো প্রিয়তমা। ফারাজের কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা, চিত্রার চোখে স্পষ্ট ভয়, শরীরে কেমন যেন অদৃশ্য কাঁপুনি অনুভব হচ্ছে তার। ভীত কণ্ঠে সে বলল, কাছে আসবেন না, একদম একটা কিক মারবো না, একবার ডেনমার্কে গিয়ে পড়বেন। আরে বউ, হানিমুনে ডেনমার্ক যেতে চাইছ, সেটা সরাসরি বললে তো পারো। এমন কিক ফিকের কথা বলে বোঝানো লাগবে নাকি? আমি কিন্তু মার্শাল আর্ট জানি। তোমার বালের চোংচাং ফু আমার কিচ্ছু করতে পারবে না। ফারাজ গায়ের শার্টটা খুলতেই লোমশ সুঠামো বুকটা উন্মোচিত হয় তার। চিত্র সেদিকে তাকায় না, এখন তাকালে আরো বিপদ পাকবে। ফারাজ প্যান্টের পকেট থেকে পেইন কিলারটা বের করে বিছানায় রেখে বলল, পেইন কিলারকে এখন থেকে নিজের সঙ্গে করো না প্রিয়তমা, একে সারা জীবন তোমার কাছে লাগবে। কারণ এখন তো যন্ত্রণা পাওয়া কেবল শুরু। মৃত্যুর আগ অবধি তোমাকে ক্ষত সহ্য করতে হবে, দহন সহ্য করতে হবে, আর সবচেয়ে বড় কথা ফারাজ এলাহিকে সহ্য করতে হবে। ওষুধ দিয়েছি শরীরের ব্যথা সরানোর জন্য, মনের ব্যথা তো ফারাজ এলাহি নিয়েছে। ঔষধে কেবল শরীরের ক্ষত দূর করা যায়, তবে মনের ব্যথা নয়। রিপিট, ফারাজ এলাহি তোমার সেই ক্ষত যা কোনো ঔষধে সরানো সম্ভব নয়, এটা পার্মানেন্ট। চিত্র মুক্তি পাওয়ার জন্য ধস্তাধস্তি করছে, তবে পুরুষ মানুষের শক্তি যে এত বেশি তা চিত্রার জানা ছিল না। চিত্রা হাত ছাড়ানোর জন্য যুদ্ধ করছে, অথচ লোকটা নড়ছেও না চড়ছেও না। কিন্তু ফারাজের এক হাতে সে একেবারে বন্দী। সুন্দরভাবে এক হাত ব্যবহার করে তার দুই হাতকে নিজের আয়ত্তে রেখেছে লোকটা। উফস, তুমি বেশি নরম। চিত্রা এবার সহ্য না করতে পেরে গর্জে উঠল, দেখুন, আমার কাছে আসলে আপনাকে আমি খুন করব। চিত্রা চোখের ওপর চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফারাজ চিত্রার গালে হাত বুলিয়ে চুলগুলো চোখের উপর থেকে সরিয়ে পড়ল। লিখব, তোমার হাতে আমি আমার মরণ। ফারাজ, ধরলাম না ছুঁলাম না তবু চিৎকার। ও মাই গড। ফারাজ কথা না বাড়িয়ে চিত্রার কপালে একটা আলতো চুমু বুলিয়ে দেয়। আক্রমণ নেই সেখানে, কেবল সবটা জুড়ে আছে মাতাল করা তৃষ্ণা। চিত্রা পাথর হয়ে যায়। আচ্ছা, সে এমন করছেই বা কেন? হুট করে চিত্রাকে এমন স্তব্ধ হতে দেখে ফারাজ নিজেও কিছুটা ভ্রুকুচকায়। হঠাৎ চিত্রা কি ভেবে টলমল চোখে বলে উঠল, ছুবেন না আমাকে, আমি সোহাগকে ভালোবাসি। ফারাজ মুখ তুলে একবার চিত্রার দিকে তাকালো, তার চোখে আগুন জ্বলে উঠল। চেহারার দীপ্তি মুহূর্তেই ম্লান হয়ে গেল। দাঁতে দাঁত পিষে চিত্রার গাল চেপে ধরল সে। আঙুল গভীরভাবে ঢুকে গেছে কোমল গালের মধ্যখানে। তুই শুধু আমার, তোকে কেবল আমি স্পর্শ করব। তোর মুখ দিয়ে কেবল ফারাজ এলাহির নাম বের হবে। বলে দিচ্ছি, সোহাগের কবর খুঁড়তে আমাকে বাধ্য করিস না। ফারাজ সবটুকু রাগ আর হিংস্রতা নিয়ে বিলীন হয়ে গেল চিত্রার মাঝে। মেজাজ গরম হওয়ার জন্য তার একটা কথাই যথেষ্ট। চিত্রা সেই একটা কথা বলে এই সবটা নষ্ট করে দিয়েছে। এখন 30 বছরের হিংস্র ক্ষুধার্ত সিংহের হাতে মরতে তো তাকে হবেই। চিত্রার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, তবে শেষে আর সে বাধা দেয়নি। ফারাজ এলাহি যে তার স্বামী, তার জীবনের বৈধ পুরুষ, তবুও ফুল চোখের পানি ফুরাচ্ছে না। ফারাজের সেদিকে কোনো খেয়াল নেই। খেয়াল বা থাকবেই কেন? শিকারী কি তার শিকার কখনো ছেড়ে দেয়? শিকারীর মনে মায়া থাকতে নেই, মায়া থাকলে পেট চলবে কেমন করে? টলারের কাঠের পাটাতনে বসে গরম চায়ের কাপে ঠোঁট ছোঁয়ালো সোহান। সরওয়ালা মালাই চা। আকাশটা আজ মেঘাচ্ছন্ন, চারপাশে গুমোট এক অন্ধকার। আকাশের গায়ে ঝুলছে ভারী কালো মেঘ। বৃষ্টি নামার অপেক্ষায় পুরো প্রকৃতি থ মেরে আছে। বাতাসে ভেজা লবণাক্ত গন্ধ। দুরন্ত হাওয়ায় সোহানের পাতলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। শরীরে সাদা ফতুয়া লুঙ্গি, উদ্ভাসিত চেহারার মাঝে লুকিয়ে আছে অদৃশ্য আলোড়ন। সোহানের চোখের মনি কুচকুচে কালো, যেখানে নিষ্ঠুরতার পাশাপাশি খানিকটা মায়াও বিদ্যমান। সোহান মনোযোগ দিয়ে চায়ের কাপ থেকে আঙুলের ডগায় স্বর তুলে সুরুত করে মুখে পুরে দিল, তারপর ছপ ছপ শব্দ তুলে খেতে লাগলো। খানিক সাদা তরল তার সিগারেটে ঝলসে যাওয়া ঠোঁটের দুধার বেয়ে দর দর করে নেমে আসতে লাগলো। বিষয়টি সোহানের কাছে গ্রাহ্য পেল না। আবারও গ্লাসে আঙুল ডুবিয়ে স্বর তুলে বিচ্ছিরি শব্দ করে খেতে লাগলো সে। দৃশ্যটা কেমন যেন গা ঘিনঘিনে। হাতের উল্টো পিঠে মুখ মুছে নিয়ে সেই হাত আবারও জিভ দিয়ে চাটতে লাগলো সোহান। চোরা হাসিতে ঠোঁট বাঁকা হয়ে উঠল তার। ঠোঁট দুটো সরু হয়ে এলো, যেন সামনে কাঁপতে থাকা লোকটার প্রতিটি ধুকপুকানি, প্রতিটি শ্বাস সে গুনতে পারছে। সোহান গলা নামিয়ে শীতল কণ্ঠে বলল, মরণের ভয় পাও না মিয়া?
লোকটা ঢোক গিলে জুলফি বেয়ে নেমে আসা ঘামের স্রোতকে অগ্রাহ্য করে বলল, ভাই দেখেন, এসব আমার কোনো দোষ নাই। এমন কিছু হইবে তা আমার জানা ছিল না। আমি কি এসব যাই না বুঝা আপনার শত্রুর লগে জোড়া বানাবো? সোহান ফ্যাক ফ্যাক করে হাসলো। সেই হাসিতে ছিল বিদ্রুপার তার ছিল। কামে কাপড়েতে করছো দেখেই তো এত বড় ভুল হয়েছে। সোহান তোমারই কি চিনব? তুমি সোহানকে চিনে রাখো। আমি ভুলের ক্ষমা করি না। ভুল কেন হইব? যাগো ভুল হয় তাগো দুনিয়ায় থাকার কোনো অধিকার নেই। ঠিক তখনই ইয়াসিন এসে সোহানের সামনে দাঁড়ালো। ছেলেটার চোখ মুখ উজ্জ্বল, আনন্দের ঝলক ফুটে উঠেছে তার চেহারায়। ভাই কইয়ালা আল্লাহর বান্দা, সোহান আলসে ভাবে তাকালো। মাইয়া একটা জোগাড় কইরা ফেলছি, বেলা সুন্দরী, সব চেক দিয়া লইছি। সোহান চায়ের কাপটা পাশে দাঁড়িয়ে থাকা আরেকটা ছেলের হাতে তুলে দিল। উঠে গিয়ে হাত ধুয়ে লুঙ্গিতে মুছতে মুছতে বলল, যাক, তাইলে তো হয়েছে। লোকের হাতে সবগুলো তুইলে দিলে এবার ভালো একটা প্রফিট আইব। তুই আমার পিস্তলটা দিয়ে খুন না করলে আমার আবার হাত চুলকায়। সোহান সামনে পড়ে থাকা লোকটির দিকে চেয়ে বলল। একেবারে স্বাভাবিক ভঙ্গিতে লোকটার চোখ বিস্ফারিত হয়ে গেল। ঠোঁট কাঁপছে, মুখ বিবর্ণ, চোখের ভেতর জমাট বাঁধা আতঙ্ক। মৃত্যু ভয়। মৃত্যুকে ভয় পাওয়া উচিত, তবে সেটা কেবল আগ মৃত্যুর মুহূর্তে নয়, বরং বুঝ হওয়ার দিন থেকেই। রাত গভীর, অথচ মোহনার চোখে ঘুম নেই। বাইরে আকাশ অশান্ত। রোশান পাশেই ঘুমিয়ে, নগ্ন বুকে তার নিঃশ্বাসের ওঠানামা স্থির, নির্লিপ্ত। মোহনা নিঃশব্দে তার শরীর ছুঁয়ে দেয়, আঙুল বোলায় বুকে জন্মানো ঘন পশমের মাঝে। রোশান আজকে আর কাজে যায়নি, শরীর তার ভালো লাগছিল না। রোশানের যে নারী দোষ খুব একটা আছে তাও নয়, তবে একেবারে যে নেই তাও বললে ভুল হবে। এইবারের কোনো পুরুষ আবার ধোয়া তুলসী পাতা? যাদের ছোট থেকে শিখিয়ে আসা হচ্ছে নারী কেবল ভোগের পাত্র, তাদের থেকে শুদ্ধতা আশা করা যায়? তবে ফারাজ থাক, তার কথা বলার প্রয়োজন নেই। আদৌ কি সে এলাহি বাড়ির কেউ? এলাহিদের রক্ত কি তার ধমনীর মধ্যে প্রবাহিত? আচ্ছা, মোহনা তো কম রূপবতী নয়, তবুও তার স্বামীর চোখ অন্য নারীর দেহ খুঁজে কেন? মোহনা একটা দীঘল শ্বাস ছাড়ল, মনে মনে খুব করে বলল, যদি পুনর্জন্ম বলে কিছু থাকতো তবে আমি ফারাজের মতো কাউকে চাইতাম জীবন সঙ্গী হিসেবে। বিয়ের 5 বছর পার হয়েছে, অথচ শূন্য কোলের ভার ভার তার হৃদয়ে বেরিয়ে চলেছে। মা হতে ইচ্ছে করে, প্রতিবার যখন আশার আলো জন্ম নেয় নিষ্ঠুর পরিহাসে তা নিভে যায়। যদি চাইলেই সব পাওয়া যেত তাহলে পৃথিবীতে এত দুঃখ অবজ্ঞা থাকতো না। মোহনা রোশনের হাত দুটোর দিকে একবার তাকায়। এই হাতে কত পাপ লেখা। এই পাপের কোনো অন্ত নেই। এই পাপ মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই চলবে। মোহনার আপন বলতে কেউ নেই, কেবল একটা অতীত আছে, কিন্তু সেই অতীত সে ভুলে গেছে। বেঁচে থাকতে হলে অতীত ভুলতে হয়। তবে তার একটা বান্ধবীও আছে, যার নাম নিশি, যার সঙ্গে বহুদিন কথা হয়নি। শেষবার একটা ইমেল করেছিল নিশি, মোহনা রিপ্লাই দিতে পারেনি। সেদিন রোশন রাগের বশে তার হাতের ফোনটা ভেঙে ফেলেছিল। সেই থেকে আর যোগাযোগ নেই। নিশির 2টো বাচ্চা আছে, পরিবার সহ নরসিংদী থাকে হয়তো। ইদানিং মেয়েটার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়। মোহনা রোশনের বুক থেকে উঠে বারান্দায় গেল। বারান্দায় গিয়ে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরল মোহনা। প্রথম টানটা নিতেই ধোঁয়া মিশে গেল রাতের হাওয়ায়। সমাজের চোখে এটা পাপ, ঈশ্বরের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু পুরুষ যদি নেশায় দুঃখ ভুলতে পারে, তবে নারী কেন পারবে না? পুরুষের জন্য যা স্বাভাবিক, নারীর জন্য তা পাপ কেন? খোলা বাতাসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে। কোকড়ানো চুল পিঠ ছুঁয়ে আছে, নীল জর্জেট শাড়ির ভাঁজে ফর্সা শরীরের রেখাগুলো স্পষ্ট। হাতের সিগারেটটা ফেলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। রুমে এসে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কপাল থেকে টিপটা খুলে আয়নার গায়ে সেটে দিল, তারপর ঠোঁটে গাঢ় মেরুন লিপস্টিক ছোঁয়ালো। আচ্ছা, কত তারিখ? ক্যালেন্ডারের পাতায় চোখ বুলিয়ে দেখলো মোহনা। 27শে মার্চ 2022। মোহনা বাঁকা হাসলো, তারপর দেরি না করে গোসল করে চলে গেল। গোসলের আগে কেন জানি তার গাঢ় লিপস্টিক দিতে খুব ইচ্ছে করেই বিধায় সে দেয়। নিজেকে আর কত বেঁধে রাখবে? রাত 2টা পেরিয়ে গেছে। বাইরের ঝড়ের দাপট প্রকৃতির অস্থির রাগ প্রকাশ করছে। উত্তরের জানালাটা খোলা, বাতাসের ঝাপটায় সেটি বারবার দেওয়ালে আঘাত করে ঝনঝন শব্দ তুলছে। একটা কাপড় ধরিয়ে দেওয়া অসহ্যকর শব্দ। ফারাজ উপর হয়ে ঘুমিয়ে আছে, কালো ট্রাউজার পরা দেহটা শিথিল, নিঃশ্বাস ভারী। দুহাতে শক্ত করে জড়িয়ে রেখেছে কোল বালিশটাকে।
রাতে কিছু না ধরলে তার ঘুম হয় না। এটা এতকাল কোলবালিশ ধরে ঘুমাতে হয়েছে। যদিও এখন একটা বিয়ে করেছে, তাও শান্তি নেই। এমন রোমান্টিক বৃষ্টিমুখর পরিবেশেও তাকে কোল বালিশ জড়িয়েই ঘুমাতে হচ্ছে। অথচ মাথায় গোবর ঠাসা বউটা কিন্তু তার পাশেই শরীর গুটিয়ে শুয়ে আছে। ফারাজ নিজের খায়েশ মিটিয়ে আরামসে ঘুমাচ্ছে। একবার চিত্রাকে জিজ্ঞেস অব্দি করেনি শরীরে কি খুব যন্ত্রণা হচ্ছে। কি নির্দয়, আবার দাবি করে সে নাকি ভালোবাসে। ভালোবাসা শব্দটাকে চিত্রার ইদানিং সবচেয়ে সস্তা বলে মনে হয়। যে যখন খুশি যাকে ভালোবাসি বলছে, কিন্তু তারা কি আদৌ জানে ভালোবাসার ডেফিনেশন কি? ভালোবাসা কি শুধুই দাবি নাকি দায়িত্ব? চিত্রের চোখে এক ফোঁটা ঘুম নেই, শরীরে অসহ্য ব্যথা, যেন প্রতিটি পেশির মধ্যে কেউ সূক্ষ্ম ছুরি চালিয়ে দিয়েছে। তার উপর পুরো ঘরটা ঢেকে আছে নিঃসীম অন্ধকারে। মাঝে মাঝে বাজ পড়ছে তীব্র আলোর ঝলকানিতে, কিছু মুহূর্তের জন্য চারপাশ দৃশ্যমান হচ্ছে, তারপর আবারও সেই দম বন্ধ করা অন্ধকার। অন্ধকার সহ্য করতে পারে না চিত্রা, বরং বলা ভালো এটা তার জন্য ভয়াবহ এক দুঃস্বপ্নের মতো। রক্ত আর অন্ধকার, এই দুটো জিনিসে তার ভয়াবহ ফোবিয়া। রক্ত দেখলে তার দম বন্ধ হয়ে আসে, হাত পা ঠান্ডা হয়ে যায়। অন্ধকারে মনে হয় কেউ তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করছে। অথচ আজকের রাতটায় সে বন্দি ঠিক এই ভয়ের মাঝখানে। সে শুনেছে মৃত্যু যন্ত্রণা অসহনীয়, কিন্তু দুনিয়ার যন্ত্রণাই যদি এতটা অমানসিক হয়, তবে মৃত্যুর সময় কি ঘটে? মানুষ কিভাবে সেই যন্ত্রণা সহ্য করে? নাকি মৃত্যুর আগে শরীরের সমস্ত অনুভূতি স্তব্ধ হয়ে যায়? চিত্রা দম আটকে আসে। মনে হয় এই ঘন অন্ধকারের মধ্যেই সে হারিয়ে যাবে, কেউ জানবেও না, কেউ ফিরেও তাকাবে না। চিত্রা ধীরে ধীরে উঠে বসলো। অন্ধকারে কিছুই স্পষ্ট নয়, কেবল জানালার ওপারে বয়ে যাওয়া এক অশুভ এক পরিবেশে চোখে ভাসছে চিত্রার। ঝমঝম বৃষ্টি পড়ছে, তার সঙ্গে মিশে আছে অচেনা ক্ষুধার্ত প্রাণীর ডাক। ঘর জুড়ে একটা থমথমে আতঙ্ক, ঠিক অলক্ষ্যে কারোর উপস্থিতির মতো। ওয়াশরুমে যাওয়া দরকার, কিন্তু একা একা অন্ধকারে কি করে যাবে সে? সুবিশাল একটা রুম, ওয়াশরুমটা রুমের একেবারে শেষ দিকে। অন্ধকারে একা এতটা পথ কি করে যাবে, তাও এমন ভয়ানক গা ছমছমে শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতিতে। ঘুমন্ত ফারাজের দিকে চিত্রা একবার চাইলো। কি শান্তির ঘুম ঘুমাচ্ছে সে। মনে হচ্ছে যুদ্ধজয়ী কোনো সৈনিক তার শৌর্য দেখিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চিত্রা কি তাকে ডেকে তুলতে সাহায্য চাওয়া উচিত? না না, নিজেকে লোকটার সামনে এতটা অসহায় বানালে চলবে না। চিত্রা বেড সাইড টেবিল থেকে ফারাজের ফোনটা হাতে তুলে নেয়। লক করা, লক না খুলতে পারলেও ফ্ল্যাশ লাইট অন করা সম্ভব নয়, তবে ফোনের স্ক্রিনে থাকা মৃদু আলো ওয়াশরুমে যাওয়ার জন্য যথেষ্ট। ব্যথায় জর্জরিত শরীর নিয়ে চিত্রা উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বের হওয়ার পরই হঠাৎ সে থমকে দাঁড়ায়। শব্দ, কানে একটা শব্দ ঠেকছে। চিত্রা আরেকটু ভালো করে খেয়াল করলো, নুপুরের ঝনঝনানি ভেসে আসছে। খুবই ক্ষীণ সেই শব্দ। চিত্রার রক্তহীন হয়ে আসে। এত রাতে এই নিস্তব্ধতার মধ্যে নুপুরের শব্দ। চিত্রার মনে হুট করে কৌতূহল জাগলো। কৌতূহল তার শরীরের ভেতর একটা বিষের মতো ছড়িয়ে পড়লো। শরীরের শাড়িটা ঠিকঠাক করে হাতের ফোনটা দিয়ে রুম থেকে এক পা দুপা করে বেরিয়ে এলো। যাওয়ার আগে নিঃশব্দে পেছনে ফিরে ফারাজকে একবার দেখলো। না, লোকটা আসলে গভীর ঘুমে মগ্ন। নুপুরের শব্দ বাজছে, বৃষ্টির মধ্যে স্পষ্ট শোনা যাচ্ছে ঝনঝনানি। শ্বাস ভারী হয়ে আসে চিত্রার। কৌতূহল তাকে টেনে নিয়ে যাচ্ছে, যেভাবে আলোয় পতঙ্গ এগিয়ে যায় মৃত্যুর দিকে। সারা বাড়িতে মৃদু বাতি জ্বলছে। চিত্রার এখন কিছুতেই ভয় হচ্ছে না, তবে ভীষণ কৌতূহল হচ্ছে। কৌতূহল জিনিসটা নেশার মতো খারাপ, খুব বাজে। চিত্রা এক পা দুপা করে হাঁটা শুরু করে। নিচের অন্দরমহলের দিকে একবার তাকায় সে, তারপর আবারও দোতলার করিডোরের দিকে। ফারিয়া বলেছিল দোতলায় 3টা রুম, 3টা ভাইয়ের 3টা। ফারাজের একেবারে শেষ প্রান্তে, বাকি দুটো পাশাপাশি। তবে শব্দটা দোতলার কোন রুম থেকে আসছে না। চিত্রা শব্দের পেছনে হাঁটতে হাঁটতে চোখ গেল দোতলায় অবস্থিত সিঁড়ির দিকে। এই সিঁড়ি সরাসরি 3তলায় চলে গিয়েছে, তবে এখনো পর্যন্ত চিত্রার সেখানে যাওয়া হয়নি। ফারিয়া কোথায় কোন রুম আছে সকালে চিত্রাকে জানিয়েছিল, তবে 3তলার বিষয়ে কিছু জানায়নি, এমনকি বলেওনি। তাই চিত্রাও আর কিছু জিজ্ঞাসা করেনি। তবে চিত্রার কেন জানি মনে হচ্ছে শব্দটা 3তলা থেকেই আসছে। সেখানে কি যাওয়া উচিত, ভাবল চিত্রা। তারপর আবারও এগিয়ে গেল। সিঁড়ির সামনে এসে হুট করে আবারও থমকে দাঁড়ালো সে। গানের শব্দ আসছে, মেয়েলি কণ্ঠস্বর। কে যেন সুরেলি গলায় রবীন্দ্রসঙ্গীত গাইছে। গানের সুর তো শুনে তো মনে হলো তাই। সুর কেমন যেন অপার্থিব, তবে কোন গানটা গাওয়া হচ্ছে তা ঠিক ধরতে পারছে না চিত্রা। ফারাজের ফোনের স্ক্রিন অন করে চিত্রা দেখলো 3টার কাছাকাছি বাজে। ফোনে চার্জ নেই।
1%। না জানি কতক্ষণ ধরে 1% চার্জ দিয়ে কাজ চালানো হয়েছে। যে কোনো মুহূর্তেই ফোনটা অফ হয়ে যেতে পারে। 3তলার সিঁড়ি পুরো বিদঘুটে অন্ধকারে ছেয়ে আছে। চিত্রা সাহস করে সিঁড়িতে এক পা রাখলো, তবে আরেকটা পা রাখতেই হুট করেই বিদ্যুৎ চলে যায়। চারিদিক মুহূর্তে অতল অমানিসায় ছেয়ে গেছে, যেন কেউ একটা অতিকায় চাদর টেনে ঢেকে দিয়েছে বাড়িটিকে। চিত্রার নিঃশ্বাস আটকে আসে, মনে হয় কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে, তার গলায় শীতল আঙুল ছুঁয়ে দিচ্ছে। এই অন্ধকারে কেউ কি তাকে চুপি চুপি অনুসরণ করছে? কেউ কি তার কানের কাছে এসে ফিসফিস করে বলছে ফিরে তাকাবে না? ভয়ে হাতের ফোন চালু করতে গিয়ে দেখে ফোনটা বন্ধ হয়ে গেছে। এখন চিৎকার করলেও তো কেউ রুম থেকে বের হবে না। চারপাশ নিস্তব্ধ না, নুপুরের ঝনঝনানি গানের সুর। এখন মনে হচ্ছে শব্দটা তার দিকে এগিয়ে আসছে। চিত্রার সত্যি শরীর কাঁপছে। বাহিরে হুটহাট বজ্রপাত হচ্ছে, ভালো মানের বৃষ্টি পড়ছে। আগের তুলনায় বৃষ্টি কয়েক গুণ গিয়েছে। এখন চিৎকার করলে তো কেউ আর তার গলা শুনতে পাবে না। হঠাৎ শীতল একটা হাত তার কাঁধে স্পর্শ করলো। চিত্রা ভয়ে চিৎকার করে উঠল। ভয়ে সে কি ঝাঁকি খায়। জ্ঞান হারানোর আগে শেষবারের মতো তার চোখে এক ঝলক দৃশ্য ভেসে আসে। গভীর অন্ধকারের ভেতর দিয়ে দৃষ্টি আটকে যায় একটা মোমের ক্ষীণ আলোতে। তারপর কেবল অস্পষ্টভাবে গলা থেকে বেরোয়, আপনি? বৃষ্টি থেমেছে বহুক্ষণ, তবুও ধরনীর বুক এখনো ভিজে অনুরণিত। বাতাসের শরীরে মিশে আছে কাদামাটির সোদা ঘ্রাণ। বাড়ির পেছনের আতশাওলা পুকুরটায় জল থই থই করছে। কালো মুথার জলে আকাশের ছায়া ভেঙে ভেঙে যাচ্ছে বৃষ্টির টলটল স্মৃতিতে। বাজারের শীর্ষে চিঁচু বসে আছে এক মাছরাঙা, গাঢ় নীল সবুজ ডানা ভাঁজ করে অপেক্ষামান। তার ক্ষুধা মেটেনি এখনো। ধৈর্যের সবশেষ বিন্দুতে দাঁড়িয়ে সে লক্ষ্য রাখছে জলের নিচে লুকিয়ে থাকা শিকারের ওপর। মুহূর্তের জন্য দৃষ্টি সরাচ্ছে না, কারণ সে জানে সময়ের শিকারের মুহূর্তেই অস্ত্র। শেষ রাতের ঠান্ডা বাতাস ছুঁয়ে যায় কাঁপন ধরিয়ে। চিত্রা ঘুমিয়ে আছে, নিষ্পাপ একটা মুখ। ফারাজের চোখ চিত্রার গলার দিকে গেল। এসরে লালচে দাগ বসে গেছে। মেয়েটার সঙ্গে এতটা পাষণ্ড হওয়া মোটেও ঠিক হয়নি। খুব যন্ত্রণা হচ্ছে হয়তো। তবে ফারাজের কি যেন হয়েছিল রাতে, কেন জানি সোহাগের নামটা একেবারে তীরের মতো বুকে বেঁধেছিল তার। চিত্রা তার স্ত্রী, সে পরপুরুষের নাম কেন নিজের মুখে আনবে? ফারাজ নিজের ভাগ অন্যকে দিতে শিখেনি, শুধুই শিখেছে কেড়ে নিতে, ছিনিয়ে নিতে। তবে এমন বাসুরের শব্দ ফারাজ কল্পনাও করেনি। কিন্তু ফারাজ চিত্রার ব্যথার জায়গায় ঠোঁট ছোঁয়ালো। চিত্রা অস্থির ভাবে নড়ল, কিন্তু জেগে উঠলো না। ফারাজ একটু থমকে গেল, তারপর ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগোলো। দরজার হাতলে হাত রাখতে একটা দ্বিধা জেগে উঠল তার ভেতরে। মুহূর্তের জন্য থমকালো, তারপর আবারও ফিরে এলো বিছানায়। চিত্রার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার শান্ত মুখের দিকে। অস্পষ্ট স্বরে ফারাজ বলল, শুনেছি ব্যথার উপর ব্যথা দিলে নাকি ব্যথা সারে। আমি তোমার সেই সকল ব্যথা হতে জন্মাতে চাই। তুমি নয় ব্যথার উপর আরো খানিকটা ব্যথা দিয়ে দেহের সঙ্গে আমার মনের ব্যথাটাও মুছে দিও প্রিয়তমা। চিত্রার ঘুম ভেঙে হালকা হয়ে আসে। ধীরে ধীরে চোখ মেলে তাকায় সে। ব্যথার ভারে শরীর অবশ লাগছে। সে কিছুক্ষণ ফারাজের মুখের দিকে তাকিয়ে থাকে, দৃষ্টি অনুভূতিহীন, নির্বিকার। ফারাজের নিজেকে অপরাধী মনে হচ্ছে। নিয়ন্ত্রণ জিনিসটা সে অভ্যস্ত নয়, তাই এবার ভুল হয়ে গেছে। তবে আর কখনো এমন ভুল হতে দেওয়া যাবে না। ফারাজ তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, শরীর কেমন লাগছে এখন? চিত্রা অনর কণ্ঠে উত্তর দিল, যেমন রেখেছেন তেমনই। ফারাজের চোখে একটু কুঞ্চন ফুটে উঠল। তেরামি করো কেন? চিত্রা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তেরামি সহ্য করছেন কেন? মেরে ফেলুন না। ফারাজ এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর শান্ত গলায় বলল, তুমি মরলে আমিও মরে যাব। চিত্রার ঠোঁট একবার কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামলে নিল। বেঁচে থেকে কি পেয়েছেন? ফারাজ এক চিলতে হাসলো। তোমায়। চিত্রার হৃদস্পন্দন এক লহমায় থেমে গেল যেন। সে ফিসফিস করে বলল, আপনি আমাকে ভালোবাসেন? মনকে জিজ্ঞেস করো। ভালোবাসার প্রমাণ আছে, দিতে পারবেন? ফারাজ তার গভীর চোখ দুটিকে চিত্রার চোখে স্থির করে বলল, প্রমাণ তো তুমি নিচে প্রিয়তমা। তুমি আজ মিসেস ফারাজ এলাহি, এইটুকু কি যথেষ্ট নয়? চিত্রা নীরব হয়ে গেল। এই লোকের সঙ্গে যুক্তিতে পেরে ওঠা অসম্ভব। সে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। শরীরের কোথাও যেন প্রচন্ড ব্যথা ছড়িয়ে আছে, বিশেষ করে বাম হাতে। ফারাজ তাকে ধরে বসিয়ে দিল। মুখে কোনো অনুভূতির ছাপ নেই, শুধুই শীতল এক দৃষ্টি। মাঝরাতে বাড়ি ঘুরে দেখার শখ হলো কেন?
চিত্রা আসল কারণ বলল না। বললে হয়তো ফারাজ ব্যঙ্গ করে হাসবে, তার দুর্বলতাকে উপহাস করবে। এমনি মন চাইলো তাই। ফারাজ ঠোঁট পাকালো। তাই বলে যে মেয়ে অন্ধকারকে ভয় পায় তার একা অন্ধকারের মাঝে হাঁটা কি বিপজ্জনক নয়? চিত্রার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। তার মানে ফারাজ তার ভয়, তার অন্ধকার ভীতি সম্পর্কে জানে। সে ধীরে বলল, আর কি জানেন আমার বিষয়ে? ফারাজ মুচকি হাসলো, তারপর গভীর স্বরে বলল, ওই যে ওইটাও। তুমি যেটা জানো না ওইটাও আমি জানি, যা দেখোনি তাও দেখেছি। চিত্রার মুখমণ্ডল রাগে লাল হয়ে উঠল। মনে মনে ফারাজকে শত শত গালি দিল। লোকটার মুখ থেকে কখনো মধু ঝরে না, সবসময় সাপের মতো বিষ ঝরে। জন্মের পর মধুর বদলে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল নাকি? বমি করে বিষ মুখ দিয়ে না বের করে পেছন দিক দিয়ে বের করেছে, বিধায় আজই হাল। ফারাজ ধীরে ধীরে চিত্রার দিকে এগিয়ে আসে। ফারাজের প্রতিটি কদমে চিত্রা এক পা দুপা পিছিয়ে যাচ্ছে। হঠাৎ চিত্রা ভয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেলে। কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, কি করছেন? উদ্দেশ্য কি আপনার? ফারাজ চিত্রার মাথায় একটা মৃদু গাঁটটা মেরে বলে, है जो इरादे बता दूं तुमको शर्मा ही जाओगी तुम, धड़कने जो सुना दूं तुमको घबरा ही जाओगी तुम, हमको आता नहीं है छुपाना, होना है तुझ में फना, चांद से फारिश जो करता हमारी, देता वो तुमको बता, शर्म हया के पर्दे गिरा के करनी है हमको जिद है अब तो मैं खुद को लुटा दूं, होना है तुझ में फना, हे ला 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 ला। চিত্র চোখ মেলে তেজি দৃষ্টিতে ফারাজের দিকে তাকায়। ফারাজ হেসে চোখ মেলে বলে, তাহার চোখে চাইলে মনের অসুখ ক্ষয় প্রিয়তমার দরে, এ হৃদয় ক্ষয়। সকালটা অদ্ভুত এক আবেশে মোড়ানো। চিত্রা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, শাড়ি পরানো হচ্ছে তাকে। প্রতিদিন নীলুই এই কাজটা করতো, তবে আজ সে আসেনি। এমনকি নীলুর মাও কাজে আসেনি। একটু আগে রুমানা বড় একটা বাস্ক এনে চিত্রার হাতে ধরিয়ে দিয়েছিল। ভারী গহনায় ভরা সেই বাস্ক। মুখে একটা কঠিন হাসি এনে বলেছিলেন, আমাদের বাড়ির বউরা খালি গলায় থাকে না, হাত পা স্বর্ণে ঢাকা থাকে। ফারাজের বউয়ের জন্য জমিদারির গহনা তুলে রাখা ছিল, এখন থেকে এসবের মালিক তুমি। চিত্রা বাস্ক খুলতে বিস্ময় হতবাক হয়ে যায়। এত গহনা, প্রতিটা ভারী জমকালো। কাজের মেয়ে যখন একটা ভারী হার তার গলায় পরানোর চেষ্টা করলো, চিত্রা সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, এইসব আবার কেমন অত্যাচার? আমি এসব পড়তে পারবো না, মরে যাবো দম বন্ধ হয়ে। ফারাজ তখন আয়নায় উল্টো পাশে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম ঠিক করছিল। কালো রঙের একটা শার্ট, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। পারফিউমের গাঢ় গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। সে টেবিলের ওপর রাখা একটা হুইস্কির বোতল খুলে চিত্রার সামনে ঢক ঢক করে গিলে অর্ধেকটা সাবার করে ফেললো। চিত্রা বিরক্ত চোখে তাকালো। সকাল সকাল মানুষ মদ খায়? এই লোক তো পুরো বিদেশি হয়ে ফিরে এসেছে। আবার এমনও হতে পারে ছোটবেলা থেকেই এমন ছিল। ফারাজের দৃষ্টি আচমকাই বিছানার দিকে গেল। রক্তের ছোপ ছোপ দাগ এখনো লেগে আছে সাদা চাদরে। ফারাজও সেটা লক্ষ্য করলো। চোখ শুরু করে কিছুক্ষণ তাকিয়ে রইল। রাতে কি তবে এই রক্তের উপরে ঘুমিয়েছিল সে? কি অবস্থা! চিত্র চেঁচিয়ে ওঠা শুনে ফারাজ ধীর পায়ে তার দিকেই ঘুরে তাকালো। ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপাত্মক হাসি নিয়ে বলল, তোমাকে তো আমি মারবো বউ, এসব গহনার তোমাকে মারার কোনো অধিকার নেই। তারপর কাজের মেয়ে মিতালির দিকে তাকিয়ে হুকুমের সুরে বলল, আমার বউকে ছেড়ে দাও আর জলদি বিছানার চাদর বদলে ফেলো। চিত্রা নাস্তা করে এসে যেন সব ঠিকঠাক পায়। মিতালি সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। যে ভাইজান। ফারাজ প্রকুচকে তাকালো। কিসের ভাইজান রে? আজকে ভাইজান, কাল ছাইয়ে যান। আমার বউ আছে, আমি বিবাহিত পুরুষ, ভবিষ্যৎ 11টা বাচ্চার আব্বা, তাই আজ থেকে আমাকে খালু বলে ডাকবে। মোটা মাথায় কথা ঢুকেছে তো, নাকি রিপিট করতে হবে? মেয়েটা ঘাবড়ে গিয়ে নিচের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, জি না মানে খালু যান। গোখা শালি, জাস্ট খালু ডাক মুখ থেকে কি বের হয় না? জান লাগাতে হবে কেন? আই এম অনলি মাই ওয়াইফস। ডাইনিং
টেবিলে সাজানো সকালের নাস্তা। বাড়ির বউরা স্বামীদের পাশে দাঁড়িয়ে আছে, তবে চিত্রা ব্যতিক্রম। ফারাজ তাকে জোর করে নিজের পাশে বসিয়েছে। শাশুড়ি একবার সরু চোখে চিত্রার দিকে তাকালো। মনের ভেতরে কোথাও অসন্তোষ জমে আছে, হয়তো গহনা না পড়ার কারণে। টেবিলে পুরুষ বলতে রোশান বসে আছে। সুলেমান সাহেব এখনো চলে আসবেন। রাজন ও জোহান পড়ে ফিরেছে, তারা উঠবে সোজা সন্ধ্যায়। চিত্রা খাবারের দিকে তাকালো। এই কয়েকজনের জন্য এত আয়োজন, বড়লোকদের বড়লোকি কারবার। সুলেমান টেবিলে বসতেই চিত্রার সালাম দিল, জিজ্ঞেস করলো, আব্বু আপনি কেমন আছেন? সুলেমান স্নিগ্ধ হেসে বললেন, তোমাকে দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বাড়িতে কেমন লাগতেছে? মন বসছে তো? চিত্রা মৃদু মাথা তোলালো। ফারাজ তখনও স্থির চুপচাপ। রোশান বলল, আজকে একটা জরুরি কাজ আছে কিন্তু। ফারাজ কোনো উত্তর দিল না। নদী তার সামনে খাবার রাখতে গেলে বলে উঠল, উফ ভাবি, আমি ডায়েটে আছি, ঘাস লতাপাতা কিছু থাকলে দেন, তবে দুপুরে আসবো। আজ কিন্তু বিরিয়ানি রান্না করবেন। কতদিন হলো আপনার হাতের বিরিয়ানি খাই না। নদী কোনো জবাব দিল না, শুধু মাথা নত করে সম্মতি জানালো। তবে চিত্রার গা জ্বলে উঠল। মনে মনে শুধালো, এত সুন্দর ফিট বডি নিয়ে আবার ডায়েট? আচ্ছা মানলাম সে ডায়েট করে, তবে ডায়েটিংয়ের বিরিয়ানিকে খাই। সবাই খাচ্ছে, তবে সবার সামনে তার খেতে লজ্জা করছে। চিত্রার কাচমাচু করছে। ফারাজ লক্ষ্য করলো, সে চিত্রার পাউরুটি থেকে মোটা অংশটা ছাড়াতে ছাড়াতে বলল, জলদি খাও, খেয়ে শক্তি কামাও। দুপুরে এসে পরিমাপ করব শক্তি কতখানি বেড়েছে। চিত্রা নিচের দিকে তাকিয়ে রয়, ভীষণ লজ্জা করছে তার। ফারাজ চিত্রার লজ্জা ভাঙাতেই সকলের সামনে গালে একটা চুমু খায়। এত দ্রুত এমন ঝড় চলে আসবে বিষয়টি চিত্রা বুঝে উঠতে পারেনি। চিত্রা লজ্জা জর্জরিত চোখে সকলের দিকে তাকায়। কারোর কোনো ভ্রুক্ষেপ নেই, সবাই যে যার মতো করে খাচ্ছে। তবুও চিত্রার মন চাইছে হাতের কাঁটা চামচটা ফারাজের গলায় বসিয়ে দিতে। সুলেমান গ্লাসের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বললেন, মোহনা একটু পানি দাও। মোহনা চুপচাপ গ্লাসে পানি ঢেলে দিল। সুলেমান এক ঢোক গলায় ঢাললেন। কিছু বলতে যাবেন, ঠিক তখনই ঘরের নীরবতার চিরে এক মেলি আর্তনাদ ভেসে এলো। ঘরের সবাই একসঙ্গে দরজার দিকে তাকালো। চিত্রা ভ্রু কুঁচকে উঠল, মনে মনে শুধালো, নীলুর মা না? নীলুর মা বিলাপ করে কাঁদছেন। সারা রাত কেটে গেল, নীলুর কোনো খোঁজ নেই। কোথায় গেল তার মেয়ে? ভয় আর উৎকণ্ঠায় দিশেহারা হয়ে তিনি সোজা চলে এসেছেন সুলেমান এলাহির কাছে। চেয়ারম্যান মানুষ, ক্ষমতার প্রভাব দুটোই আছে। যদি কেউ নীলুকে খুঁজে বের করতে পারে তবে তিনিই পারবেন। চেয়ারম্যানের বসার ঘরে চাপা উত্তেজনা। রোশান পরোটা দিয়ে মাংসের কালা ভুনা মুখে পুড়েছে। অন্যদিকে মোহনা পাশে দাঁড়িয়ে নীরবে খাবার এগিয়ে দিচ্ছে, কোনো কথাই বলছে না, শুধু পরিবেশনে ব্যস্ত। পারি আর নীলু সবে মাত্র এসে উপস্থিত হয়েছে। এতক্ষণ রান্নাঘরে ছিল তারা। রুমানা স্বামীর প্লেটে আরেকটা গমের রুটি দিতে দিতে বলল, কাইন্দো না নীলুর মা, নীলু ভালো মাইয়া আছে, হয়তো কোথাও ফিরে আসবো। চিত্রার মন কেমন অস্থির হয়ে উঠেছে। কালই তো সে নীলুকে দেখেছিল, আর আজ রাত বেরোতেই উধাও। কিশোরগঞ্জের মানুষ গুমের ঘটনা বেড়েই চলেছে, অথচ পুলিশ নীরব দর্শক। কেউ কিছু করছে না, কেউ কিছু বলছেও না। চিত্রার মনে প্রশ্ন জাগে, নীলুর কিছু হয়ে যায়নি তো? নীলুর মাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, কিন্তু সেও দ্বিধায় পড়ে যায়। সে তো এবারে নতুন বউ, হুট করেই প্রশ্ন করলে কে কি ভাববে? তার ইচ্ছে থাকলেও কিছু বলতে পারেনি সে। সুলেমান এলাহি নীলুর মাকে আশ্বাস দেন তিনি খোঁজ নেবেন। কথায় ভরসা রেখে নীলুর মা কান্না ভেজে চোখে ফিরে যান বাড়ির দিকে। কিন্তু সুলেমানের মনে শান্তি নেই। একের পর এক অপরাধের অভিযোগ এসে তারই দরজায় হাজির হচ্ছে, অথচ পরিস্থিতির উন্নতি নেই। অপরাধের পাল্লা ভারী হচ্ছে প্রতিদিন। তবে সুলেমান এলাহি এখনো বিশ্বাস হারাননি, এত সহজে তিনি হাল ছাড়বেন না। কিছু একটা করতেই হবে দ্রুতই, এভাবে আর চলতে দেওয়া যায় না। তোমার কিছু লাগবে নাকি ফারাজ ভাই? কি সব সালাদ খাচ্ছ? নীরু কৌতূহল ভরা কণ্ঠে প্রশ্ন করলো। ফারাজ ভ্রু কুঁচকে তার দিকে তাকায়, বলে, হাওয়া লাগবে, দৌড়ে যা, হাওয়া আসতে দে। এমনিতেই আমার বউ হচ্ছে আগুন সুন্দরী, তার পাশে বসলে আমার ভেতরের টেম্পারেচার অটোমেটিক বেড়ে যায়। চিত্রা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। নীরু ফারাজের কথা হজম করতে পারলো না। সে মুখটা ভেঙচি কেটে চিত্রার দিকে তাকালো। গলার লালচে দাগগুলোর দিকে চোখ গেল নীরু। ভেতরটা একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে। ফারাজ এক চামচ সালাদ মুখে নিয়ে নির্বিকার ভঙ্গিতে চিবোতে চিবোতে বলল, পুরোপুরি গন্ধ পাচ্ছে। আব্বা, ফায়ার সার্ভিসকে কল করেন। নীরু লজ্জায় আর এক মুহূর্ত দাঁড়াতে পারলো না। তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চলে গেল। খাবার টেবিলে বসে থাকায় সবাই একে অপরের দিকে চাইল, যদিও রোশান বাদে। ফারাজের কথার আসল মানে কেউই ঠিক বুঝে উঠতে পারেনি। সুলেমান এলাহি চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন,
ফারাজ চোখের পলক না ফেলেই বলল, অবিয়ত্তাগুলোর মন আব্বা, যদি এবার অবিয়ত্তাগুলোর নিকা করিয়ে দেন। সুলেমান এলাহির হাতের গ্লাসটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম। তীব্র কাশিতে গলা শুকিয়ে আসে তার। এই ছেলের মুখের ভাষা আর বন্দুকের গুলি দুটোই সমান। একটা বের হলে জীবন কেড়ে নেয়, আর অন্যটা বের হলে ইজ্জত।